সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই যেন ভালো লাগছিল না, কারণ সেদিনটাই ছিল শেষ দিন দাওয়াই পানিতে। সেদিনই আমাদের ফেরার কথা, 9টা 9:30টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হবে। তো সবারই মন খুব খারাপ, আর সেদিন কাঞ্চনজঙ্ঘাও আমাদের দেখা দেয়নি। তো যাই হোক, এখানে সবাই স্নান করে রেডি হয়ে মোটামুটি ব্রেকফাস্ট করতে বসে গেছিলো। তখন 8:30 বাজে, মানে মোটামুটি 8টা 8:30টার মধ্যে আমাদের এলিনাদি বলেছিল ব্রেকফাস্ট দিয়ে দেবে। তো যাই হোক, সেদিন ব্রেকফাস্টে ছিল হচ্ছে, আমরাই বলেছিলাম স্যান্ডউইচ খাবো আর অমলেট খাবো। তো স্যান্ডউইচটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল এলিনাদি, দারুণ বানিয়েছিল। সেকেন্ড দিন যে মানে ইন্টারেস্ট নিয়ে থুপ্পাটা খেয়েছিলাম, পরের দিন যেন খুব মন মরা হয়েই স্যান্ডউইচটা খাচ্ছিলাম। মানে স্যান্ডউইচটা খেতে অসাধারণ ছিল, কিন্তু ওই মনের অবস্থা কারোরই ভালো ছিল না। সবাই আমরা বলাবলি করছিলাম যদি আর একটা দিন থাকা যেত কোনোভাবে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, মানে টিকিট সব কাটা হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমাদের গাড়ি মোটামুটি 9টা 9:30টার মধ্যে চলে এসেছিলো। আমরা লাগেজগুলো তুলছিলাম গাড়িতে। সবারই মন খুব খারাপ ছিল, ভালোই লাগছিল না কিছু। আর এমন ওয়েদারটাও এমন ছিল, পুরো মেঘলা ওয়েদার, চারিদিকে মেঘ আর ঘন কুয়াশা। সবাই সবার কাজ করছে, দৈনন্দিন জীবন যেমন চলে তেমনই চলছে, কিন্তু আমরা ফিরে আসছি। মানে আমরা আলোচনা করছিলাম এই জায়গাটাতেই, মানে গতকাল আমরা কত হই হই করে সবাই ঘুরতে যাচ্ছিলাম, আর আজকেই ফিরে যেতে হচ্ছে। ওই যে আমাদের হোমস্টে দেখাও যাচ্ছে না, মানে ওই জায়গাটা আমাদের হোমস্টে, এত মেঘ করেছিল আর কি, এত কুয়াশা। আমাদের সাথে সাথে এলিনাদি আর কিংকংয়ের মনটাও খুব খারাপ ছিল। बाय बाय। भैया और किंग कॉन्ग बहुत मिस करेंगे। देखो संगीता के साथ फ्रेंडशिप भी हो गया। यार नहीं आया, अब आया किंग कॉन्ग के साथ यार। তো এই আমরা এলিনাদির সাথে একটা ছবি তুললাম সবাই মিলে। তো রাস্তার অবস্থাটা জাস্ট দেখো, মানে তখন সকাল 10টা বেজে গেছে, ঠিক আছে, এই অবস্থা রাস্তার, মানে এত মেঘ আর কুয়াশা। মানে সেদিন যেন মেঘ কুয়াশার মানে প্রচুর বারবারন্ত ছিল আর কি। তো আমাদের সেদিনের প্ল্যান ছিল যে প্রথমে লেপচা জগৎ যাব, তারপরে সেখান থেকে মিরিক যাব, আর মিরিকের ওখান থেকে ভুটিয়া মার্কেট যাওয়ার ইচ্ছে ছিল, যেটা পশুপতি মার্কেট, যেটা ভারত নেপাল সীমান্তে রয়েছে। তো সেখানে যাওয়ার ইচ্ছা ছিল কিছু কেনাকাটি করার জন্য, কিন্তু আমাদের ড্রাইভার দাদা বললেন যে সেখানে এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না, সেখানে এই গাড়ি নিয়ে যেতে গেলে পাস করাতে হবে। কিন্তু তখন পাস করানোর মতো সময় ছিল না, কারণ আমাদের ট্রেন ছিল 8টার সময়, রাত 8টায়। গাড়িতে তখন আমরা মোটামুটি 10 জন ছিলাম। আড্ডো একাই আসছিল পিছনে, গাড়ির পিছন বাইক নিয়ে। মোটামুটি কিছু সার্টেন জায়গা অবধি সামনে 2জন বসা যায়, কিন্তু তারপর থেকে আর সামনে 2জনকে বসতে দেয় না। তো যাই হোক, এই হচ্ছে ঘুম স্টেশন। আমাদের হোমস্টে থেকে ঘুম হিল স্টেশন কিন্তু খুব একটা দূর ছিল না, বেশ কাছাকাছি ছিল, কিন্তু তখন অতটা সময় ছিল না যে এটা দেখবো, কারণ তখন ওই বললাম অনেকগুলো জায়গায় যাওয়ার কথা ছিল। তো যাই হোক, কিছুই দেখা যাচ্ছে না, একটু তাও ভিডিও করা যেত যদি এই মেঘ কুয়াশাটা না থাকতো। মোটামুটি ওটা পরের জন্য তোলা থাক, এরপরে যখন আবার আসবো তখন ভালোভাবে দেখা যাবে। তো এই দেখো, এই পাইন বন, এই রাস্তাঘাট, এই মেঘ কুয়াশার খেলা, মানে যখন ভিডিওটা করতে বসেছি মানে এত খারাপ লাগছে, এই চোখ বন্ধ করলে যেন সেই দৃশ্যগুলো, সেই রাস্তাঘাট, সেই পাইন বন আর এই মেঘ কুয়াশার খেলা, মানে সব যেন চোখের সামনে ভেসে উঠছে আবার। ঠিক এই কারণে ভিডিও বড় হওয়া সত্ত্বেও আমি রাস্তার ভিডিওগুলো একটু কাটিনি, কারণ এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলোই পরবর্তীকালে এই স্মৃতিগুলোকে তাজা করবে। রাস্তা দিয়ে যেতে যেতেও কিন্তু আমরা প্রচুর হোমস্টে, প্রচুর হোটেল দেখতে পেয়েছি। মানে পাহাড়ের প্রত্যেকটা জায়গায় যেন এক একটা দর্শনীয় জায়গা, মানে এক একটা ভিজিটিং স্পট আর কি। প্রত্যেকটা জায়গায় ট্যুরিস্ট থাকতে পারে। তো যাই হোক, এই হচ্ছে লেপচা জগৎ একদম লামাহাটার মতোই, মানে পুরোপুরি পাইন বন। আর ওয়েদারটা এতটাই খারাপ ছিল, আর আমাদের হাতে যেহেতু সময় কম ছিল আমরা আর ঢুকিনি। আর একটু আগেই বেশ ভালো বৃষ্টি হয়েছে, তখনই হালকা বৃষ্টি পড়ছিল, দেখতে পাবে তোমরা। দার্জিলিং থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত এই লেপচা জগৎ, আর যেটার উচ্চতা প্রায় 6,956 ফুট। এটা মেইনলি যেটা বললাম পাইন, ওক আর রডোডেন্ড্রন গাছের জন্যই বিখ্যাত। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব মানে দারুণ একটা মনোরম দৃশ্য দেখা যায়, কিন্তু আমাদের
কপাল খারাপ, ভাগ্য খারাপ, এই জন্য মেঘ কুয়াশায় চারদিক ঢেকে রয়েছে, এখান দিয়ে কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না, এক হাত দূরের মানুষ পর্যন্ত দেখা যাচ্ছে না। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কেউ কেউ চা খেলো, কেউ কেউ ম্যাগি খেলো, আমরা দাঁড়িয়ে একটু গল্প সল্প করলাম। আমাদের গাড়ির একটা সমস্যা হয়েছিল, টায়ারটা পাংচার হয়ে গেছিলো, সেটাকেই ঠিক করাতে গেছিলো। মানে উনি ভেবেছিল যে আমরা ঢুকবো ভেতরে, কিন্তু আমরা ঢুকিনি। যেহেতু লামাহাটায় গিয়ে আর কি প্রচুর পাইন বন এক্সপ্লোর করেছি, তাই আর লেপচা জগতে গেলাম, মানে ঢুকিনি আর কি। তো এই আমাদের কিছু ছবি রইলো। তো যেটা বলার যে এই লেপচা জগতে কিন্তু লেপচা জগতেও প্রচুর হোমস্টে রয়েছে, আর লেপচা জগতেও কিন্তু মানুষ এসে 2-3 দিনের জন্য ছুটি কাটিয়ে যায়। এখানে একটা সুন্দর হ্রদ রয়েছে যেখানে স্যালামেন্ডার পাওয়া যায়, হিমালয়ান স্যালামেন্ডার, যার নাম হচ্ছে জোরে পোখরি। এখানে কিন্তু পক্ষী পর্যবেক্ষণাগারও রয়েছে, যেখানে ফায়ার টেল, সানবার্ড, রুফাস, সিবিয়া প্রভৃতি প্রচুর হিমালয়ান পাখির আবাসস্থল আর কি, এখানে এদেরকে দেখা যায়। তো যাই হোক, এবার আমরা এর পরের ডেস্টিনেশন দিকে যাচ্ছি। এই যে ডান দিকের যে জায়গাটা, আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে ডান দিক থেকে কিন্তু নেপালের বর্ডার শুরু আর কি, নেপাল শুরু, এই ডান দিকের এই বনটার ওপার থেকে আর কি বলা যায়। তো আমরা বেসিক্যালি একদম পুরো ইন্ডিয়ার নেপাল বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই নেপাল বর্ডারের কাছাকাছি জায়গায় কিন্তু, বা ওপারটায়, নেপাল বর্ডারের ওপারটাই বলা যায় পশুপতি মার্কেট, যেখানে যাওয়ার জন্য আগেই বললাম পাস লাগে। তো সেখানে আমরা যাইনি। তো এরপরে আমরা যাব হচ্ছে গোপালধারা টি স্টেটে। এই যে ডান দিকটাই হচ্ছে নেপাল বর্ডার, মানে নেপাল শুরু আর কি, ওখান থেকে আমাদের ড্রাইভার দাদা বলছিলেন আর কি। তো অল্প করে গাড়ি থেকে যেটুকু ভিডিও নেওয়া যায়। এই দেখো মোটামুটি পুরো মেঘ আর কুয়াশা কেটে গেছে, মানে মাঝে মাঝে মেঘ কুয়াশা কেটে যাচ্ছে, মাঝে মধ্যে আবার এমনভাবে ঢেকে যাচ্ছে যে সামনের দৃশ্য কিছুই দেখা যাচ্ছে না। তো এবার আস্তে আস্তে আমরা গোপালধারা টি স্টেটের দিকে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আশেপাশে এরকম পাহাড়ের গায়ে অবস্থিত চা বাগান দেখতে দেখতে আমরা চলে এসেছি গোপালধারা টি স্টেটে, যেটা 1881 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মিরিক অঞ্চলে, আর এর উচ্চতা প্রায় 5,500 থেকে 7,000 ফুট। এখানে প্রচুর উৎকৃষ্ট মানের চা পাওয়া যায়। আমরা এখান দিয়ে চা নেব সবাই নিজেদের ঘরের জন্য। তো একটু যদি ইতিহাস নিয়ে আলোচনা করি, তাহলে 1881 সালে যখন এটা প্রথম তৈরি হয় চা বাগান, তখন কিন্তু সেই অর্থে এটা চা বাগান ছিল না। এখানে মেইনলি ধান ক্ষেত আর জলধারা ছিল, মানে ওয়াটারফলস ছিল আর কি, আর কিছু চীনা চায়ের ঝোপ ছিল। পরবর্তীকালে 20 শতাব্দীর গোড়ার দিকে তারে সাহেব ও আপ্পু সাহেব এর মালিক হন, এবং পরবর্তীকালে 1920 সালে মিস্টার কিংসলের মালিক হন। তো এই যে আমরা কিছু চা নিয়েছি বাড়ির জন্য, অনেকটা করে চা নেওয়া হলো, একদম অথেন্টিক দার্জিলিং চা। তো এখানে আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে কীভাবে এই চাগুলোকে তৈরি করা হয় আর কি, আর কিভাবে এই চা বাড়িতে বানালে সঠিক ফ্লেভার আর সঠিক টেস্টটা পাওয়া যায়। আমরা কিন্তু শুধু দার্জিলিং চা খেলে হবে না, মানে এখানে দু রকমেরই চা পাওয়া যায়, লাল চা মানে লিকার চা প্লাস দুধ চা। তো দুটো চায়ের যখনই দুটো চা করতে হবে বাড়িতে, তখন কিন্তু সাথে একটু আসাম চা মিশিয়ে নিতে হবে, যাতে মানে আসাম চা ওই রঙটা দেবে আর দার্জিলিং চা ফ্লেভারটা দেয়। তো তাহলে একদম অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। পরে বাড়ি এসে সেইভাবেই করে খেয়ে দেখেছি, অসাধারণ লাগে সত্যি, মানে ফ্লেভার রং দুটোই পাওয়া যায়, টেস্টটা অন্যরকম হয় আর কি। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমরা এর পরের ডেস্টিনেশন দিকে যাচ্ছি, মিরিক। তো এই সূত্রে বলে রাখি, মানে এই পরে আড্ডু আমায় বলছিল যে এই কারণে ছোটোবেলায় অনুপাতের অঙ্ক শেখানোর সময় আমাদের দার্জিলিং আর আসাম চা বিভিন্ন অনুপাতে মেশাতে বলতো। আমি যে হ্যাঁ ঠিকই বলেছিস। তো এবার আমরা চলে এসেছি মিরিকে, যেটা মেনলি আমরা দেখবো বলেই মানে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম হোমস্টে থেকে। মিরিকে কিন্তু একটা সুন্দর লেক আছে। আমি যদি একটু ডিটেলে বলি, তো 1767 মিটার উচ্চতায় এটা অবস্থিত, দার্জিলিংয়ের একটা শহর, শান্ত শৈল শহর। আর এখানে পাইন বন বাগান কম বেশি, এই অঞ্চলে সব জায়গায় পাইন বন রয়েছে। এর দূরত্ব দার্জিলিং থেকে মোটামুটি প্রায় 49 কিলোমিটার।
আর এখান থেকেও কিন্তু অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা যায়। তোমরা যদি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর টাইমে আসো তাহলে তোমরা দেখতে পাবে। আর এখানে একটা সুন্দর কৃত্রিম লেক রয়েছে যেখানে নৌবিহার করা যায়, যেখানে আমরা সত্যিই বোটিং করব। এই লেকটার নাম হচ্ছে সুমেন্দু লেক বা সুমেন্দু হ্রদ বা মিরিক লেক, যেটাই বলো তোমরা। তো এখানে খুব সুন্দর একটা ওয়েদার সবসময় থাকে মোটামুটি, বিশেষ করে ওই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর টাইমে। এবার আমরা যেহেতু মার্চে এসেছি তাই জন্য এরকম ওয়েদার পেয়েছি, কিন্তু এই ওয়েদারটাও কিন্তু বেশ ভালো লাগছিলো। মানে এই মেঘ কুয়াশা মিলে লেকটার উপরে, একটু পরে তোমরা লেকটা দেখতে পাবে, মানে লিটারালি মনে হচ্ছিলো আমরা কাশ্মীর চলে এসেছি, ভূস্বর্গে চলে এসেছি। আর এখানে এই লেকে যাওয়া পর্যন্ত একটা মানে দীর্ঘ একটা রাস্তা রয়েছে, প্রায় 3.5 কিলোমিটার মতো। আর প্রচুর বাগান রয়েছে, পাইন বন রয়েছে চারদিকে, কমলা লেবুর বাগান, এলাচ ক্ষেত, চা বাগান তো রয়েছেই। ওই যে দূরে টাট্টু ঘোড়ার ওপরেও তোমরা চড়তে পারবে, দূরে দেখালাম একজন টাট্টু ঘোড়ার ওপরে চড়ছে। এখানে আমরা কিছু ফটো তুললাম। ওই যে দূরে লেকের পাশে শহরটা দেখা যাচ্ছে, মিরিক শহরটা। তো মানে খুব সুন্দর জায়গাটা, সত্যি অসাধারণ লাগছিলো। আর এখানে মোমো বিক্রি হচ্ছিলো, যদিও আমরা মোমো খাইনি। তো এবার আস্তে আস্তে এই একদিকে পাইন বন, এরকম খাড়া পাহাড় উঠে গেছে, আর একদিকে এরকম হ্রদ, কৃত্রিম হ্রদ যদিও, এর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আস্তে আস্তে। এরপরে আমরা বোটিং করব, সব দেখাচ্ছি তোমাদের, তো দেখতে থাকো। তো এই মিরিকে এসেও কিন্তু বহু পর্যটক 2-3 দিন ছুটি কাটিয়ে যায়, কারণ এখানেও প্রচুর ভিউ পয়েন্ট রয়েছে। যেমন তার মধ্যে উল্লেখযোগ্য টিংলিং ভিউ পয়েন্ট, যেখান থেকে মানে চা বাগানের মধ্যে থেকে সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। এছাড়া সানরাইজ ভিউ পয়েন্ট রয়েছে। তো এরকম বিভিন্ন দর্শনীয় স্থানও এখানে রয়েছে। আর এখানে যেটা বলছিলাম, এর কাছাকাছি পশুপতি মার্কেট, যেটা ভারত নেপাল সীমান্তে রয়েছে। তো এরকম রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু আমরা এরকম একদিকে মেঘ কুয়াশা দেখছি, অন্যদিকে এরকম ছোটো ছোটো মন্দির রয়েছে, একদিকে এরকম টাট্টু ঘোড়ায় চড়ে লোকজন যাচ্ছে, এরকম পাথুরের রাস্তা, মানে সব মিলিয়ে একদম প্রপার পাহাড়ের ফিল যেটা বলে আর কি। আর এই সুমেন্দু লেকের ওপরে এই যে ব্রিজটা, এর নাম হচ্ছে ইন্দ্রেণী পুল বা ইন্দ্রেণী সেতু, যেটাই বলো তোমরা। এখানে আমরা সুন্দর একটা রিলও বানিয়েছি, মানে ছবি টবি তো তুলেছি, সব আস্তে আস্তে দেবো। আর ওই যে লেকে চলছে শিকারা, ওই ছাউনি দেওয়া নৌকোগুলো, এগুলোর নাম হচ্ছে শিকারা। এছাড়া প্যাডেল বোট আছে। তো দুর্ভাগ্যবশত আমরা শিকারা পাইনি, খুব ইচ্ছে ছিল আমরা শিকারাতেই চড়বো, কিন্তু পাইনি আলটিমেটলি। তারপরে প্যাডেল বোটই চালাতে হলো। তো এখানে আমি একটু ভিডিও করছিলাম, নিজেরই ভিডিও করছিলাম, কারণ নিজের ভিডিওতে আমি নিজেই নেই, তাই সানিকে বললাম ভাই একটু ভিডিও করে দে আমার। যাই হোক, এখানে আমরা সব যেটা বললাম রিল টিল বানাচ্ছি, তারপরে ছবি টবি তুলছি। তো সব আমার ইনস্টাগ্রামে পোস্ট হবে, এছাড়া আমি ইউটিউবেও শর্টস হিসেবে দেবো। এই যে এখানে সব রিল বানানো হচ্ছে, ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে কীভাবে কী ভিডিও নেওয়া হবে না নেওয়া হবে। তো খুব মজা হয়েছে, মানে খুব মজা হচ্ছিল। আর যখন এই ভিডিওটা বানাতে বসেছি তখন তো মানে আরও বেশি করে মনে পড়ছে আর কি দৃশ্যগুলো। এবার মোটামুটি আমরা পুল পেরিয়ে এপারটায় চলে এসেছি। এপারটায় এসেই আমাদের প্যাডেল বোট ভাড়া করব আমরা। তার আগে এই জায়গাটায় একদম মাঝখানে দাঁড়িয়ে চারদিকের ভিউটা একটু নিচ্ছিলাম। এখন মোটামুটি মেঘ কুয়াশাটা একটু কেটেছে। আবার যখন মানে বোটিং করতে যাব তখন আবার চারদিক থেকে ঘিরে ধরবে। তো এই আমি এখানে ভাড়া করছিলাম, স্নেহাশিস ভিডিওটা করছিল তাই লম্বায় করে ফেলেছে, আমি চওড়াতেই দিলাম। তো বলে রাখি, একটা প্যাডেল বোটে 4 জন বসতে পারে, আর একটা প্যাডেল বোটের ভাড়া হচ্ছে 400 টাকা করে, ঠিক আছে। তো আমরা 3টে ভাড়া করেছিলাম, 1200 টাকা মোটামুটি পড়েছিল 3টে প্যাডেল বোট। ওই মোটামুটি পার হেড 100 কি 110 এরকম পড়েছিল, এই হচ্ছে তার বিল। তো এবার আমরা আস্তে আস্তে একটা প্যাডেল বোট নিয়ে মোটামুটি সবাই বেরিয়ে গেছে। ওদিকে প্রথমেই আড্ডো, সঙ্গীতা, প্রিয়ঙ্কর আর লাবণী 4 জনে মিলে একটা প্যাডেল বোট নিয়ে বেরিয়ে গেছে। এখানে একটা দারুণ ইনসিডেন্ট আছে, আমি বলছি আস্তে আস্তে। আর এখানে সঙ্গীতা, সানি, ওদিকে পিয়ালি আর সুকন্যা, ওরা একটা বোট নিয়ে বেরোলো। এরপরে আমি, ঋত্বিকা আর স্নেহাশিস একটা বোট নিয়ে বেরোবো। এই বোট পেতে যে কী ঝামেলা হয়েছে, মানে ভেবেছিলাম ওই যখন আমরা বোট ভাড়া করছি তখন বাজে ওই 2:15-20 মতো, ভেবেছি 2:30 থেকে শুরু করবো, 3টে আধ ঘন্টা ওরা টাইম দেয়, 3টের মধ্যে সব চলে যাবো, মানে বোটিং সেরে মোটামুটি কেনাকাটি করে 3:30-র মধ্যে গাড়িতে উঠে যাবো। কিন্তু সে আর হলো কই, 3টের সময় আমরা বোট পেলাম। বাকি গল্পের পরের ভিডিওয়ে বলবো পুরো ডিটেলে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো টাটা, বাই বাই।